আমেরিকা আর ইসরায়েল যখন ইরানের দিকে তাকিয়ে যুদ্ধের নকশা আঁকছে, ঠিক তখনই গর্জে উঠল আরেক পরাশক্তি ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এবার আর কূটনৈতিক অনুরোধ নয়, সরাসরি হুঁশিয়ারি। মস্কো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানি সামরিক হামলা মানে আগুন নিয়ে খেলা, আর সেই আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। রাশিয়ার বক্তব্য খুব পরিষ্কার, তাদের মতে ইরানে যে অস্থিরতা চলছে সেটা ভেতর থেকে জন্ম নেওয়া নয়, এটা বাইরে থেকে আমদানি করা। মস্কোর ভাষায় এটা একটি কালার রিভলিউশন, অর্থাৎ সাজানো বিপ্লব, আর এই নাটকের পেছনে তারা সরাসরি আমেরিকাকেই দায়ী করছে। রাশিয়া বলছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে নাক গলানো শুধু বেআইনি নয়, ভয়ঙ্কর। পুতিন প্রশাসনের মতে আমেরিকা যদি এখনই না থামে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য এমন এক জায়গায় চলে যাবে যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের ময়দানে রাশিয়া যে টিকে আছে তার পেছনে ইরানের বড় ভূমিকা রয়েছে। ইরানি ড্রোন আর মিসাইল রাশিয়ার হাতে যুদ্ধের চিত্র বদলে দিয়েছে। পুতিন সেটা ভুলে যাননি। ফলে এখন প্রশ্ন উঠছে, বন্ধুত্বের দাম কি এবার শোধ করা হবে? আন্তর্জাতিক মহলে গুঞ্জন, রাশিয়া নাকি ইরানে পাঠাতে পারে তাদের ভয়ঙ্কর অস্ত্র ইস্কান্দার মিসাইল। এটা সারফেস টু সারফেস মিসাইল, একবার ছোড়া হলে মাঝপথে একে থামানো প্রায় অসম্ভব। ইরানের নিজের মিসাইল ভান্ডার এমনিতেই শক্তিশালী, কিন্তু যদি রুশ ইস্কান্দার সত্যিই তেহরানে পৌঁছে যায়, তাহলে সেটা শুধু অস্ত্র নয়, একটা রাজনৈতিক বার্তা হবে। বার্তাটা খুব স্পষ্ট, আমাদের ছুঁলে জবাব আসবে। আর সেই জবাব শুধু ইরান থেকেই আসবে না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তখন সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। এর মধ্যেই আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। দক্ষিণ আফ্রিকার জলসীমায় যৌথ নৌ মহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। নাম উইল ফর পিস 2026। নাম শুনে শান্তির কথা মনে হতে পারে, কিন্তু বার্তাটা ভিন্ন। তিন দেশ একসাথে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্ব আর এক মেরুকেন্দ্রিক নয়, আমেরিকার একক আধিপত্যের দিন শেষের পথে। এই মহড়ায় দক্ষিণ আফ্রিকাও আছে, যারা ব্রিক্স প্লাসের অংশ। এটা শুধু তিন দেশের বন্ধুত্ব নয়, নতুন বৈশ্বিক ঐক্যের ইঙ্গিত। সোজা করে বললে, ইরানে খামেনির পতন মানে শুধু ইরানের হার নয়, এটা রাশিয়া আর চীনের প্রভাব হারানোর সংকেত। আর পুতিন সেটা হতে দেবেন না। এটাই এখন ইঙ্গিত দিচ্ছে মস্কোর আচরণ। রাশিয়ার হুঁশিয়ারি, ইস্কান্দার মিসাইলের গুঞ্জন আর ত্রিপক্ষীয় সামরিক মহড়া, সব মিলিয়ে এটা আমেরিকার জন্য একটি বড় লাল সংকেত। যদি সত্যি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা চালায়, তাহলে সেটা আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা রূপ নিতে পারে এক বিশাল প্রক্সি যুদ্ধে, যার ছায়া পড়তে পারে গোটা বিশ্বের উপর। প্রশ্ন একটাই, ওয়াশিংটন কি এই সতর্কবার্তা শুনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হবে? আমেরিকা সীমা পার করলে কোথায় কোথায় আঘাত হানবে ইরান? শেষ সতর্কবার্তা দিল তেহরান। ইরান এবার আর ঘুরিয়ে নয়, একেবারে সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি সীমা অতিক্রম করে, তাহলে ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালাবে। তেহরানের বার্তা খুব পরিষ্কার, ওয়াশিংটন যদি ইরানের ভেতরে একটি হামলাও চালায়, তাহলে তার জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না ইরান। ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র নিয়ে ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আয়াতুল্লাহ খামেনির সরাসরি নির্দেশে এই বাহিনী এখন ফিঙ্গার অন দ্য ট্রিগার অবস্থায়। ইরানের হুঁশিয়ারি অনুযায়ী আমেরিকা তেহরানে আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তখন কে সৌদি আরব, কে তুরস্ক, কে সংযুক্ত আরব আমিরাত, এসব কোনো হিসাবই করবে না ইরান। কারণ ইরানের বক্তব্য একটাই, যে দেশে মার্কিন ঘাঁটি আছে সেই দেশই ঝুঁকিতে। এই কারণে আগেভাগেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ পুরো অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে দিয়েছে তেহরান। বার্তা একটাই, আমেরিকাকে আগে দুবার ভাবতে বলুন, না হলে আগুন সবার ঘরেই লাগবে, আর এই আগুনে সবাই পুড়বে। মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিশালী সামরিক নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অত্যন্ত শক্তিশালী এবং বিস্তৃত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্তত 12টি দেশে 19টিরও বেশি জায়গায় মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। এই ঘাঁটিগুলোতে বর্তমানে প্রায় 40,000 থেকে 50,000 পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে বিভিন্ন হিসাব বলছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান নিয়ন্ত্রণ করে আমেরিকা। অন্যদিকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগরের পুরো জলপথ এই ঘাঁটি থেকেই নজরদারিতে রাখা হয়। ইরানের বক্তব্য অনুযায়ী এইসব ঘাঁটি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে।
এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি পাল্টা আঘাত হানা হবে। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত সব দেশকে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা যদি ইরানকে লক্ষ্যবস্তু বানায় তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটি হবে ইরানের লক্ষ্যবস্তু। এই কারণেই ইরান আঞ্চলিক মিত্র দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা পাঠিয়েছে, ইরানে হামলা চালানোর আগে ভালো করে চিন্তা করুন। কূটনৈতিক তৎপরতা ও সর্বোচ্চ সামরিক প্রস্তুতি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের শীর্ষ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করেছেন। এই দেশগুলো সবাই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তাদের স্পষ্ট করে জানানো হয়েছে, ইরান এখন শান্ত থাকতে চায়, কিন্তু কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটি ছাড়ার নির্দেশ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ালো? ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সেনা সদস্যদের বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন ৩ জন কূটনীতিক। এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে বিষয়টি পরিষ্কার করে বলা হয়েছে, এটি কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া নয়। এক কূটনীতিকের ভাষায়, এটি সতর্কতামূলক অবস্থান বদল, পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ কয়েকটি আঞ্চলিক দেশকে জানানো হয়েছে বলে দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলো কোথায়? মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক নেটওয়ার্ক রয়েছে, যা বাহরাইন থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত বিস্তৃত। ইরানের সঙ্গে সরাসরি সংঘাত হলে এসব ঘাঁটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর। এখান থেকে পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের একটি বড় অংশে সামরিক কার্যক্রম পরিচালিত হয়। কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারের রাজধানী দোহার বাইরে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি হলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর। এখান থেকে মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। প্রায় 10,000 সেনা সদস্য এখানে অবস্থান করেন। সম্প্রতি ঘাঁটিটিতে একটি নতুন সমন্বয় কেন্দ্র চালু হয়েছে, যাতে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা আরও জোরদার করা যায়। কুয়েতে রয়েছে ক্যাম্প আরিফজান, যা মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এছাড়া ইরাক সীমান্তের কাছে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুয়েরিং রয়েছে, যেগুলো ইরাক ও সিরিয়ায় সেনা পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি নজরদারি ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়। দুবাইয়ের জেবেল আলী বন্দর নিয়মিতভাবে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী গ্রহণ করে, যদিও এটি আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি নয়। ইরাকে মার্কিন বাহিনী আইন আল আসাদ বিমান ঘাঁটি ব্যবহার করে, যেটি আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে। পাশাপাশি কুর্দিস্তানের এরবিল বিমান ঘাঁটিও প্রশিক্ষণ ও গোয়েন্দা সমন্বয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সৌদি আরবে প্রায় 2300 মার্কিন সেনা অবস্থান করছেন। রিয়াদের দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। আরও পূর্বে জর্ডানের আজরাক অঞ্চলের মুয়াফাক আল সালতি বিমান ঘাঁটি লেভান্ত অঞ্চলে মার্কিন অভিযানে সহায়তা করে।
তুরস্কের দক্ষিণাঞ্চলের আদানা প্রদেশে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথভাবে পরিচালনা করে। এখানে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় এবং সিরিয়া ও ইরাকে জোট বাহিনীর অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে এই ঘাঁটিগুলো এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যেগুলো ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে সরাসরি প্রভাবিত হতে পারে। ট্রাম্পের বক্তব্যে উত্তেজনা আরও বাড়ছে। 13 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এটা যেন ফেটে পড়ার অপেক্ষায় থাকা থার্মোমিটার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা আর সেনা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, পরিস্থিতি এখন নরমাল নেই। সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যে কোনো দিক থেকে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিফ জানাচ্ছে, ইসরায়েলি বিমান বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগ এবং নর্দার্ন কমান্ডের সতর্কতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর মানে ইসরায়েল এখনও চাইছে যুদ্ধ যেন প্রকাশ্যে না আসে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রস্তুত হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ঘিরে যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা তৈরি হয়েছে তার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। আর যদি আমেরিকা নামে, তাহলে ইসরায়েল যে বসে থাকবে না সেটা বলাই বাহুল্য। এই কারণেই ইসরায়েল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। সম্ভাব্য হামলা হলে এর আঞ্চলিক প্রভাব কি হবে, কোন কোন ফ্রন্ট খুলে যেতে পারে, সেসব নিয়েই চলছে নিবিড় আলোচনা। এই পুরো উত্তেজনার মূল উৎস ইরানের ভেতরে। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ, সংঘর্ষ, আগুন। এই আন্দোলন এখনও পুরোপুরি থামেনি। ইরানের সরকার এটাকে সরাসরি দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে। তেহরানের দাবি, এই আন্দোলনের পেছনে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে, এই সহিংসতায় এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে যেমন বিক্ষোভকারীরা আছে, তেমনি আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এই অবস্থায় ইরান আর চুপ থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, ওয়াশিংটনের পুরো ইরান নীতি আসলে সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত। ইরানের ভাষায় নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা আর বিশৃঙ্খলা সবকিছুই একটাই উদ্দেশ্যে, সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করা। তেহরান স্পষ্ট করে বলেছে, এই প্রেসক্রিপশন আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আরেকজন, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেওয়ার জন্য তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছেন। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই টানটান উত্তেজনা যদি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে সেটা শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নড়বড়ে হয়ে যাবে। মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয়, তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন, সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয়, তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।
এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয় তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে।
এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব পরিচিত, যে নেতা আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায় তার সঙ্গে ওয়াশিংটনের সংঘর্ষ প্রায় অনিবার্য। অনেকের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগের পর এখন আমেরিকার নজর আরও বড় লক্ষ্যের দিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেল সমৃদ্ধ ইরানে আমেরিকার প্রভাব প্রায় শূন্য। একটার পর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টাও হয়েছে, কিন্তু এত কিছুর পরেও ইসলামী প্রজাতন্ত্র ভাঙতে পারেনি ওয়াশিংটন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনোভাবে ইরানের শাসন ব্যবস্থা বদলানো যায় তাহলে এরপর কার পালা? অনেক বিশ্লেষকের মতে পরবর্তী লক্ষ্য হতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত এক দশকে এরদোয়ান আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন, কারণ আমেরিকা চায় বিশ্ব রাজনীতি চলুক তাদের নিয়মে, কিন্তু এরদোয়ান সেই নিয়ম মানতে রাজি নন। এরদোয়ান এমন একজন নেতা যিনি তুরস্ককে পশ্চিমাদের উপর নির্ভরশীলতা থেকে বের করে এনে একটি স্বাধীন শক্তি হিসেবে দাঁড় করাতে চান। তার রাজনৈতিক দর্শনের ভেতরে আছে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন। সবচেয়ে বড় বিষয় হলো, তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এরদোয়ানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর প্রমাণ আমরা দেখেছি যখন তুরস্ক আমেরিকার আপত্তি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয়। আমেরিকার চোখে এটা ছিল প্রায় লাল দাগ টেনে দেয়া। শুধু এখানেই নয়, সিরিয়া যুদ্ধ, লিবিয়া সংকট কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তুরস্ক অনেক সময়ই আমেরিকার সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের খোলাখুলি অবস্থান আমেরিকা ও ইসরায়েল দুই পক্ষের জন্যই অস্বস্তিকর। তবে এরদোয়ান যে আমেরিকার জন্য বড় টার্গেট সেটা বোঝা গিয়েছিল আরও আগে 2016 সালে। সে বছর তুরস্কে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। অভিযোগ আছে এই অভ্যুত্থানের পেছনে আমেরিকার মদদ ছিল। এরদোয়ান নিজেও বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিলেন এবং আমেরিকা তাকে আশ্রয় দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, সেই অভ্যুত্থানের আগাম সতর্কবার্তা নাকি রাশিয়ার গোয়েন্দা সংস্থা পুতিনের মাধ্যমে এরদোয়ানকে জানিয়ে দিয়েছিল। এর ফলেই এরদোয়ান প্রাণে বেঁচে যান এবং অভ্যুত্থান ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকেই এরদোয়ানের কাছে পশ্চিমাদের চেয়ে পুতিন বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আজ প্রায় এক দশক পর এরদোয়ান আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা হিসেবে। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন এরদোয়ানকে সরানো ইরানের চেয়েও কঠিন, কারণ তার পেছনে রয়েছে বিশাল জনসমর্থন। তুরস্কের অবস্থান ইউরোপ ও এশিয়ার মাঝখানে অত্যন্ত কৌশলগত। তুরস্ক অস্থিতিশীল হলে এর প্রভাব সরাসরি ইউরোপে পড়বে, আর আঙ্কারাকে খুব বেশি চাপে ফেললে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের অনেক বড় কৌশলগত সুবিধা হারাতে পারে। তাই বিশ্লেষকদের ধারণা, যদি আমেরিকা ইরান ইস্যুতে সফল হয় তাহলে তুরস্কের উপর চাপ বাড়বে। সেই সময় এই অঞ্চলে একমাত্র বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকবে তুরস্ক, যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে।